লঞ্চ যাত্রায় নানা বিড়ম্বনার অভিযোগ, বাসেও বাড়তি ভাড়া গুনে ঢাকা ফিরছেন নগরবাসী। আগুনমুখা নদীর ভাঙনে বিলীন হচ্ছে চালিতা বুনিয়ার জনপদ, ক্ষতিগ্রস্তরা চান স্থায়ী সমাধান। খরায় পড়ছে হবিগঞ্জের চা বাগান, ৮০% উৎপাদন কমায় ক্ষতির আশঙ্কায় বাগানীরা। নারায়ণগঞ্জের লাগলবন্দে শুরু হয়েছে মহাষ্টমী পুণ্য স্নান, রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাবনা ও কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে স্ট্রবেরি, লাখ টাকা আয় করছেন উদ্যোক্তা। স্বাগত দেশযোগে, সাথে আছে আমি ফারজানা আক্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদ শেষে কাজে ফেরার যাত্রায় নানা বিড়ম্বনার অভিযোগ করছেন দক্ষিণাঞ্চলের লঞ্চ যাত্রীরা। তারা জানান, ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠা, ডেকের সিট বিক্রি, কেবিনের টিকিট সংকট সহ শত ঝক্কি হচ্ছে। আর এসব দুর্ভোগ দেখারও কেউ নেই। বিধান সরকারের প্রতিবেদন। বরিশাল নদীবন্দরে প্রবেশের প্রধান দ্বার বন্ধ, খোলা দ্বারে নির্মাণ সামগ্রী থাকায় শুরুতেই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। একইভাবে পন্টনের জায়গা না পেয়ে আরেক লঞ্চের পিছনে নোঙর করা লঞ্চে যাত্রীদের বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে উঠতে হচ্ছে। বালিতে আসতে পারি না, এর জন্য বালিতে বাইতে পড়ে গেছে। বালুপাড়ায় আমরা যখন লঞ্চে উঠতেছি যাইতেছি এবং আসার টাইম এরকমই ছিল। ভয় তো লাগলেন, কিছু করার নাই আমাদের, ঢাকা তো যেতে হবে। আর লঞ্চে উঠেই ডেক যাত্রীদের আরেক দফা বিড়ম্বনা পোহাতে হয়, কারণ লঞ্চ স্টাফদের বিছানো তোষকের জায়গা কিনতে হচ্ছে ৩ থেকে ৫০০ টাকায়। এটা লঞ্চের স্টাফরা এই তোষকটা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিছিয়ে রেখেছে, এদের কাছ থেকে আমি ৩০০ টাকায় এই তোষকটা কিনে নিয়েছি। অন্য জায়গা খুঁজতেছি, এই জন্য হারা ৪০০-৫০০ টাকা চাইতেছি, ৩০০ টাকা বলছি, দিচ্ছে না। খালি যে জায়গাগুলো আছে না ডেকের, ওরা বিছানা বিছায় রাখছে, ৫০০ টাকা যাচ্ছে। ঈদে বাড়তি কামাইয়ের জন্য এই সিট বিক্রি, যা অকপটে স্বীকার করে লঞ্চ স্টাফরা। তবে অসাধু এই স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন লঞ্চের সুপারভাইজার। দর্শক ৪-৫ জন থাকে, ঠিক আছে, ৪০০ টাকা, ৩০০ টাকা, ২০০ টাকা, যে সময় লই পারি। তাকে লঞ্চ থেকে নামাই দেওয়া হবে। যদি সিট বেচে বা তোষক বিক্রি করে, যে কেউ ব্যস্তে যে স্টাফ হোক। এখানে বার্ডিং করার জায়গা আছে 4টা লঞ্চের, অতিরিক্ত 5টা, সেখানে আজকে 10টা লঞ্চ এই ঘাটে। বরিশাল নদীবন্দর পরিদর্শনে আসা বিআইডব্লিউটি এর কর্মকর্তা বলেন, লঞ্চ স্টাফ বা মালিকরা নিয়মের কথা শুনতে চায় না, তারপরও তারা মনিটরিং করছেন। লঞ্চ মালিকরা বা লঞ্চের কর্মচারীরা সবসময় কথা শুনতে চায় না। তো আমরা এটা জানার পরই আপনারা বলেন বা আমাদের ভিজিলেন্স টিম আছে, পোর্ট অফিসারের রুমে আমাদের মনিটর আছে, ভিডিও ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা, আমরা জানার পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিই। ঈদের পর কাজে ফিরতে বরিশাল ঢাকা নদীপথে প্রতিদিন 10টি করে লঞ্চ চলাচল করছে। বিধান সরকার, ৭১, বরিশাল। ঈদের ছুটি শেষে পটুয়াখালীর রাঙাবালি থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ফলে নৌপথ নির্ভর এই জনপদের লঞ্চঘাটে বেড়েছে যাত্রীদের চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙাবালির কোরালিয়া লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, সেখানে এখন পরিস্থিতি কি দেখছেন? যাত্রীদের চাপ কেমন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা সন্তুষ্ট কিনা তা জানাবেন। ফারজানা, ধন্যবাদ আপনাকে। ঈদ শেষে ঘরমুখী আসলে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে, বিশেষ করে রাজধানী ঢাকায় যাওয়া যাত্রীদের চাপ বেড়েছে অনেকটাই। আমি এই মুহূর্তে কোরালিয়া লঞ্চঘাটে রয়েছি। আপনি দেখছেন যে লঞ্চঘাটগুলোতে কিন্তু যাত্রীরা রয়েছে এই মুহূর্তে, এবং আমরা লঞ্চঘাটে এসে যেমনটি জানতে পেরেছি, আজকে কোরালিয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে 2টি লঞ্চ ছেড়ে যাবে। একটি দুপুর 2:30 এবং অপরটি কিন্তু 3টার দিকে ছেড়ে যাবে। এই লঞ্চ দুটি খোঁজখবর আমরা যতটুকু জেনেছি, সুপারভাইজাররা বলছেন যে ইতিমধ্যে কেবিন বুকিং হয়ে গেছে এবং এই লঞ্চঘাটগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় শুরু হবে দুপুর 2টা থেকে। লঞ্চ কর্তৃপক্ষ বলছেন যে 2-3 দিন আগেই কিন্তু এই লঞ্চগুলোর কেবিন বুকিং হয়ে গেছে, এবং অপর আরেকটি লঞ্চ যেটি রয়েছে গোয়েনখালীতে, সেটির কেবিনও কিন্তু বুকিং হয়ে গেছে। রাঙাবালি থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে সর্বমোট 3টি লঞ্চ ছেড়ে যাবে। এই লঞ্চগুলোর কেবিন বুকিং হয়ে যাওয়ায় আসলে মানুষগুলোর মধ্যে
একটি রাজধানীমুখী মানুষগুলোর মধ্যে একটি শঙ্কা কাজ করছে যে আসলে তারা আসলে কেবিন নিয়ে যেতে পারবে কিনা। এ কারণে বিকল্প পথ হিসেবে অনেকে গলাচিপা এবং কলাপাড়া গিয়ে সেখান থেকে আসলে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে, যার কারণে যে গন্তব্যে ফেরা মানুষজন অনেকটা বিপাকের মধ্যে রয়েছেন। তারা কিন্তু একদিকে সময় অপচয় হচ্ছে, অন্যদিকে খরচও বাড়ছে বিকল্প পথে যেতে। যাত্রীরা বলছেন যে সেবা মোটামুটি লঞ্চ কর্তৃপক্ষের ঠিক আছে, কিন্তু তার মধ্যে যাত্রীর যে চাপ এবং কেবিন অগ্রিম বুকিং হয়ে যাওয়া কিছুটা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছেন যে আসলে সেবার মান তারা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং কেবিন বুকিং হয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে তারা বলছেন যে লঞ্চ আরও একটি অতিরিক্ত লঞ্চ যদি হতো তাহলে যাত্রীর চাপ কিছুটা সামাল দেওয়া যেত, এমনটি কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে। যাত্রীরা বলছেন যে আরও একটি লঞ্চ প্রয়োজন ছিল, ঈদ শেষ মুহূর্তে আসলে যাত্রীদের গন্তব্যে ফেরার জন্য আরও একটি লঞ্চ প্রয়োজন ছিল, তাহলে কিছুটা হলেও কিন্তু স্বস্তিতে তারা কিন্তু গন্তব্যে যেতে পারতেন। এই মুহূর্তে ছুটি শেষে আসলে অনেকটা তড়িঘড়ি করেই কিন্তু যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে কিন্তু অনেকটাই তড়িঘড়ি করেই যাত্রীরা কিন্তু যেতে চাচ্ছেন, কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু পর্যাপ্ত সংখ্যক লঞ্চ না থাকায় যাত্রীরা কিছুটা বিভাগে পড়ছেন। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছেন চাইলেই তারা আসলে রুটে লঞ্চ দিতে পারছেন না, কারণ অনুমোদনের বিষয় আছে এবং রুট পারমিটের বিষয় আছে, যে কারণে তারা চাইলেই আসলে বাড়তি লঞ্চ দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবুও কোরালিয়া এবং ঢাকা রুটে একটি বাড়তি লঞ্চ দেওয়ার জন্য আমরা পরবর্তী সংবাদ সংযোগে আবারও আপনার কাছে যাব। দর্শক, রাঙামালি থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান। প্রিয়জনের সাথে ঈদ শেষে ঢাকা ফেরার পথে যানজট না থাকলেও পরিবহনের নানা অব্যবস্থাপনার অভিযোগ করছেন যাত্রীরা। বেশিরভাগ এলাকায় যাত্রীরা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন, রয়েছে টিকিট কালোবাজারের অভিযোগও। যদিও পুলিশ কর্মকর্তারা বলছেন যাত্রীদের স্বস্তি দিতে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিআরটিএ। সহকর্মীদের দেয়া তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদ শেষে আবার কাজে ফিরতে শুরু করেছে মানুষ। রাজধানীমুখী এই যাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের সীমানায় বাস স্ট্যান্ড এলাকা ছাড়া কোথাও যানবাহনের দীর্ঘ জট দেখা যায়নি। ফিরতি ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে ট্রাফিক পুলিশ। কোনো ধরনের যানজট ছাড়াই লোকজন ঢাকায় ফিরছেন এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রী সাধারণ নির্বিঘ্নে উত্তরবঙ্গ চলে যেতে পারছেন। শুক্রবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাড়ে মানুষের ভিড়। তবে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রী ও যানবাহনগুলো অপেক্ষা ছাড়াই ফেরিতে উঠতে পারে। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমানে 17টি ফেরি চলাচল করছে। আমাদের বহরে থাকা ফেরিগুলি এবং দৌলতদিয়াতে সচল থাকা 3টি ঘাটের মাধ্যমে আমরা পারাপারের জন্য আগত সকলকে খুব ভালোভাবে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে পারবো। পাটুরিয়া ফেরিঘাট দিয়ে পার হওয়ার সময়ও যাত্রীদের কোনো ভোগান্তি না থাকলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ছিল। তাড়াতাড়ি গেলে একটু চাপ কমবে এবং ওখানে একটু রিফ্রেশন পাওয়া যাবে। আগে যাচ্ছি যেন জ্যামের মধ্যে মনে করেন এর মধ্যে যেন না পড়তে হয়। অতিরিক্ত যাত্রী বহনের দায়ে 2টি লঞ্চ কর্তৃপক্ষকে 26,000 টাকা জরিমানা করা হয়। ভোলার ইলিশা ও লক্ষ্মীপুর রুটের লঞ্চ ও সি ট্রাকগুলোতে 2 থেকে 3 গুণ অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। আচ্ছা, এখানে কোনো লস পায় নাই এবং এখানে খুবই যাত্রী এবং পল্টনে দ্বারা এই সুযোগ হচ্ছে না। একটা লঞ্চ মনে হচ্ছে মানুষ হচ্ছে যতটা লিমিট তার থেকে অতিরিক্ত নিচ্ছে মানুষ। যাত্রীদের ভোগান্তি কমাতে রাজশাহী ঢাকা মহাসড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে 20,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গতদিন আমরা বলেছিলাম যে ভাড়া না আদায় করার জন্য এবং চাপ টাকানোর জন্য, সেই আদেশ পালন করছে না। এই জন্য 102 ধারাতেও তাদেরকে 2টা ধারা মিলে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। যশোরের মনিহার বাস স্ট্যান্ড, নিউ মার্কেট, শঙ্করপুর টার্মিনাল, পালবাড়ি মোড় কাউন্টারে যাত্রীর চাপ থাকলেও টিকিট সংকটের কারণে ভোগান্তির অভিযোগ করেছেন অনেকে। কর্মস্থলে ফিরে যেতে হবে আর কি, আমি চাকরি করি তো টিকিটের সংকট আছে আর কি, আমি টিকিট পাচ্ছি না। টিকিট ভাড়া বেশি নিয়েছে, আগে 750 টাকা নিচ্ছে, এখন নিচ্ছে 1100 টাকা। কুমিল্লায় 3টি বাস টার্মিনাল সহ জেলার মহাসড়কের পাশে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেক যাত্রীকে। যানজট মুক্ত ছিল, আমরা খুব স্বাচ্ছন্দ্যভাবে ঈদ করতে পারছি। তো যানজটও নাই, আপনার অনেক শান্তিতে ঈদ করতে পারতেছে আর কি। জেলার 105 কিলোমিটার মহাসড়কের 12টি হটস্পটে সতর্ক অবস্থানে রয়েছে সেনা ও হাইওয়ে পুলিশ সদস্যরা। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের সুষ্ঠু তদারকির দাবি জানিয়েছেন যাত্রীরা। হাসিবা আলী বর্ণা, 71।
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে বাস কাউন্টারগুলোতে ভিড় করছেন যাত্রীরা। মহাসড়কগুলোতে যানজট না থাকায় নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। তবে টিকিটের সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন অনেকে। এ নিয়ে আরো খবর জানাতে যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। ফরহাদ, কি অবস্থা দেখছেন সড়কের? যাত্রীদের চাপ কেমন এবং যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। আপনি জানেন যে টানা 9 দিন বন্ধ থাকার পর অর্থাৎ ঈদের ছুটি শেষে আগামীকাল কিন্তু অফিস করতে হবে। এই কারণে আসলে আজকে সবাইকে ঢাকার পৌঁছাইতে হবে। এই কারণে আসলে আমরা দেখেছি যে যশোরের যে মনিহার বাস স্ট্যান্ড, শঙ্করপুর বাস স্ট্যান্ড, নিউ মার্কেট সহ যেগুলো বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়। তো এখানে যাত্রীরা এসছেন এবং যাত্রীরা কিন্তু এবার ঈদে নির্বিঘ্নে যেতে পারতেছেন এবং বড় ধরনের ভোগান্তি ছাড়াই, অর্থাৎ বিশেষ করে যে বড় ধরনের ভোগান্তি যে পথে রাস্তায় যে যানজটটা, এবার কিন্তু সেই ধরনের কোনো যানজট নাই এবং গাড়ির যে সংকট সেটাও কিন্তু নাই। তবে এখানকার কিছু কিছু যাত্রী তারা অভিযোগ করেছেন যে 2-1টি কাউন্টার অতিরিক্ত ভাড়া নিচ্ছেন এবং এছাড়া বাকি যে কাউন্টার আছে সেই কাউন্টারগুলোতে কিন্তু ঢাকা যে ভাড়া সরকার নির্ধারিত 650 টাকা সেই ভাড়াটা দিচ্ছে, কিন্তু কিছু কিছু বাস আমরা দেখেছি যে 750 টাকা নিতে। তো আমরা বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, তারা যেটা জানিয়েছেন যে তারা মূলত এখন যে যাত্রী নিয়ে যাচ্ছেন ফিরার সময় কিন্তু তারা খালি গাড়িতে আসেন, এই কারণে তারা অতিরিক্ত 100 টাকা দিচ্ছেন। এটা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নির্ধারিত করা রয়েছে। এ বাদে আসলে কোন ধরনের ভোগান্তি নাই। টিকিটের যে সংকটটা ছিল গতকালকে, আজকে কিন্তু আমরা দেখেছি যে টিকিটের সংকটটা নাই। এখানকার যারা পরিবহন শ্রমিক রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে তারা অতিরিক্ত খুলনা থেকে এবং সাতক্ষীরা থেকে গাড়ি নিয়ে এসছেন। এই কারণে গতকালকে কিছুটা গাড়ি সংকট থাকলেও আজকে কিন্তু গাড়ি এবং সিটের কোনোটাই সংকট নাই। মানুষ নির্বিঘ্নে কিন্তু ঢাকা ফিরছেন কাজে। আর একটা বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, আপনি জানেন যে এই যে পথে যানজট যেন না হয় এই কারণে কিন্তু হাইওয়ে পুলিশ ছাড়াও স্থানীয় পুলিশ কিন্তু বিশেষ করে যেখানে যানজট সৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখান থেকে কিন্তু হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ সদস্যরা তারা কাজ করছেন কোনো রকম যানজট যেন না হয়। তো সবকিছু মিলে কিন্তু কোনো রকম ভোগান্তি ছাড়াই কিন্তু ফিরছেন ঢাকাতে। ধন্যবাদ ফরহাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যশোর থেকে বাসে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ। রাঙামাটির আগুনমুখা নদীর স্রোতে হারিয়ে যাচ্ছে চালিতা বুনিয়া। নদী কেড়ে নিয়েছে শত শত পরিবারের বসত ভিটা, জমি, সম্পদ। ভিটে মাটি হারিয়ে কেউ কেউ চলে গেছেন অন্য কোনো এলাকায়, আবার কেউ শেষ সম্বল নিয়ে নদীর তীরে বেড়িবাঁধের গায়ে কোনো রকমে ঠাঁই নিয়েছেন। ক্ষতিগ্রস্তরা চাইছেন স্থায়ী টেকসই বাঁধ এবং নদীর তীর রক্ষায় কার্যকর উদ্যোগ। প্রশাসন বলছে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। গত 10 বছর ধরে 3বার এই নদী রেনু বেগমের সর্বস্ব কেড়ে নিয়েছে। এখন নদীর তীরে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন আর ভাবেন কোথায় ছিলেন আর কোথায় এলেন। কোথায় যাবো, কমবে যাবো, কি করবেন আল্লাহ ভালো জানে। জায়গা জমি তো সবই নদীতে, আর কিছু নেই। এই ভাঙন শুধু রেনু বেগমের একার নয়, এটি চালিতা বুনিয়ার শত শত পরিবারের গল্প। একে একে 3বার করে বাড়ি পাল্টাইছি, গরু গরু পাল্টাই না, পুরুষুনি করলে গেট করলে সব নুনো পানিতে ভিক্ষা তছনছ করে হেলায়। আমার প্রায় 2 কানির মতো সম্পদ ছিল, সব এই নদীতে চলে গেছে। এখন যে আমি একটু ঘর করবো এমন কোনো জায়গা নাই আমার। পটুয়াখালীর রাঙাবালির চালিতা বুনিয়া আগুনমুখা নদীর তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে বহু কৃষি জমি, গ্রাম, জনপদ। সেখানে একদিকে ভাঙন, অন্যদিকে দুর্বল বেড়িবাঁধ মানুষের জীবন বিপন্ন করছে। ভাঙতিতে নেয় আবার একটু আগাইয়া বাড়ি করি, আবার ভাঙতিতে নিয়ে যায়, আবার আগাই বাড়ি করি। এখন তো লাস্টে জায়গা জমি শেষ। দেখি কাছেই এখন তো কোনো স্থান নাই, জায়গা জমি নাই যে থাকার। এখন আবার কমে যাবো, কমে কি করবো তার এই পাইতেছি না। এলাকাবাসীর দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি ব্লক দিয়ে নদীর তীর রক্ষার কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। অনেক অনেক লোক আইয়ে কিছুই করে না। সে যত নেতা আসুক সবাই আসলে জনপদের কাজ করবে, কিন্তু কাজ করে না। যদি আমাদেরকে খুব টেকসই একটা বেড়িবাঁধ এবং ভাঙতি রোধের জন্য ব্লক দিয়ে যেন এই ভাঙনের কাছ থেকে যেন আমরা মুক্ত পাই। এদিকে প্রশাসন বলছেন ভাঙন কবলিত চালিতা বুনিয়া রক্ষা
কর্তৃপক্ষকে জানানো হবে। মাধ্যমে স্থায়ী ব্লক বাঁধ নির্মাণ করা যায় সেটার জন্য আমি পত্র মারফত যোগাযোগ করব এবং আমাদের যেসব ফোরামগুলো আছে জেলাতে, জেলা প্রশাসক স্যারের মাধ্যমে সেটা আমরা ওনাদেরকে অবহিত করব। গত 10 বছর ধরে এই ভাঙন চালিতিয়া বুনিয়ার মানুষের নিত্যদিনের সঙ্গী। কামরুল হাসান, 71, রাঙাবালি, পটুয়াখালী। তীব্র খরায় বিপর্যস্ত হবিগঞ্জের চা বাগান। গত বছরের তুলনায় উৎপাদন কমেছে প্রায় 80%। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আর্থিক ক্ষতির মুখে পড়বে গোটা চা শিল্প। সংকট মোকাবেলায় সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। শাকিল চৌধুরীর তথ্য, ছবিতে প্রতিবেদন। চারদিকে বিবর্ণ পাতা, রং হারিয়েছে চা বাগান। 4 মাস ধরে নেই এক ফোঁটা বৃষ্টি। প্রখর রোদ আর শুকনো আবহাওয়ায় পুড়ছে হবিগঞ্জের 24টি চা বাগান। খরায় পুড়ে বাগানগুলোতে এখনো দেখেনি চায়ের কুড়ির। খরাটা একটু প্রলং হয়ে গেছে, বিশেষ করে আমাদের এই চা যে শিল্পটা এটা পুরাটা হচ্ছে ক্লাইমেট বেস। হ্যাঁ, এখানে হচ্ছে আমার জলবায়ু যদি ফেভার থাকে আমার প্রোডাকশন ভালো আসবে, আর যদি নেচার আমাকে ফেভার না করে তাহলে প্রোডাকশন আসবে না। সাধারণত মার্চ মাসে সবচেয়ে গুণগত মানের চা উৎপাদিত হয়, কিন্তু গত বছরের এ সময়ের তুলনায় চলতি বছর চায়ের উৎপাদন কমেছে প্রায় 80%। সাম্প্রতিক সময়ে কিছু বৃষ্টি হলেও খরার প্রভাব কাটাতে সময় লাগবে আরও অন্তত 3 মাস। এই যে এফেক্টটা, এটা কিন্তু ডিউরেশনটা থাকবে এপ্রিল, মে, জুন। সে যখন রিকভারি করতে করতে তাকে সময় লাগবে। তার মানে এই যে আমার ধরেন এপ্রিল মাসে আমার হয় টোটাল ক্রপের 7%, আমি কিন্তু ক্রপটা মিস হয়ে যাচ্ছে। প্রত্যেকেই মারাত্মকভাবে বিহাইন্ডে আছে। কেউ কোনো বাগান ভালো পজিশনে নাই, প্রচন্ড খরা, সবকিছু মানে জলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। চা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় থাকায় বাগানের সেচ দেওয়া অত্যন্ত ব্যয়বহুল। এটিকে কৃষি মন্ত্রণালয়ের আওতায় নেওয়া হলে সেচ, বিদ্যুৎ ও ব্যাংক ঋণের সুবিধা পাওয়া যেত বলছেন বাগান সংশ্লিষ্টরা। সরকার যদি আমাদেরকে সাবসিডাইড রেটে আমরা যদি আরবির থেকে কানেকশন নিয়ে, এখন আরবির বিল আমি দিচ্ছি 12 টাকা করে, আর যদি কৃষিতে দিচ্ছি 3.5 টাকা করে। কিভাবে চা বাগান মালিক পক্ষকে বাঁচানো যায়, কিভাবে দাম পাওয়া যায়, কিভাবে সুন্দরভাবে এই বিপদ থেকে উত্তরণের ঘটানো যায়, এটা নিয়ে সকলকেই চিন্তা ভাবনা করতে হবে। বৃষ্টি না হলে সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এই পরিস্থিতিতে চা উৎপাদন সচল রাখতে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন তারা। হাসিবা আলী বর্ণা, 71। হবিগঞ্জের চা বাগানের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, বাগানের কি অবস্থা দেখছেন এবং এই পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টরা কি পরামর্শ দিচ্ছে এবং কেমন উদ্যোগ নিচ্ছে আমাদের জানাবেন। ধন্যবাদ ফারজানা। আসলে এই মৌসুমে কিন্তু বেশ বৃষ্টিপাত হয়, ফলে এই সময়টায় চা পাতা উত্তোলন শুরু হয় এবং ফ্যাক্টরিগুলি চালু থাকে। কিন্তু ঠিক সময় মতো বৃষ্টি না হওয়াতে হবিগঞ্জের যে 24টি চা বাগান আছে সেগুলো তো ইতিমধ্যে কিন্তু ঝলসে গেছে এবং চা খুব পাতা উত্তোলন করা যাচ্ছে না। আমি যদি আপনাকে একটু পেছনে দেখাই, হবিগঞ্জের যে চা বাগানগুলো রয়েছে এই চা গাছগুলো একেবারে ঝলসে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পাতা, গাছে কোনো ধরনের পাতা নেই। কিছু কিছু অল্প জায়গায় পাতা থাকলেও সেগুলো আসলে এখন উত্তোলন করা যাচ্ছে না, কারণ এগুলো দিয়ে ফ্যাক্টরি চালানোর মতন অবস্থায় নেই বাগান সংশ্লিষ্টরা। বিশেষ করে যেসব এলাকায় সেচের সুবিধা রয়েছে বাগান এলাকায়, সেখানে কিন্তু সেচ দেওয়া হচ্ছে, কিন্তু সেটা খুবই ব্যয়বহুল হয়, সেটাও সম্ভব হচ্ছে না। আর এছাড়া বাগান তো বড় এলাকা, এর জন্য তা কাভারও দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু প্রচণ্ড খরায় যে চারা গাছের অবস্থা খুবই নাজুক, কিছু কিছু সেকশনে চারা ইতিমধ্যে মরার পথে। আর এখন হচ্ছে চায়ের মোটামুটি ভরা মৌসুম। গত বছরের তুলনায় কিন্তু এখন পর্যন্ত 10 ভাগের 1 ভাগও চা উৎপাদন হয়নি। আসলে কথা হচ্ছে চা গাছ টিকানো এখন অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ এই শিল্পটা এখন আসলে খুবই নাজুক অবস্থায় আছে। অল্প পরিমাণে
চা পাতা যেটুকু উত্তোলন করা দরকার, যে পাতা, সেটা খুবই নগণ্য, যা উৎপাদনেও এবছর প্রভাব ফেলবে। আমি যদি আপনাকে দেখাচ্ছিলাম যে এদিকে এই যে চা গাছগুলো ইতিমধ্যে কিন্তু মরে গেছে। আর যদি বৃষ্টি আরো কয়েকদিনের ভিতরে না আসে তাহলে চা গাছগুলো একেবারেই মারা যাবে। কারণ আমি আগেই বলেছিলাম যে ইতিমধ্যে চা গাছগুলো মরে গেছে। আর বাগান সংশ্লিষ্ট যারা আছেন তারা চেষ্টা করছেন যে যেসব ছোট এলাকা রয়েছে চা এলাকার, সেই গাছগুলো টিকানোর জন্য। আর বিশেষ করে যেহেতু বাগান এলাকা খুবই বড় থাকে এবং এত বিশাল এলাকা নিয়ে আসলে এত সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি আপনাকে দেখাচ্ছিলাম এটাই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু চা গাছ, এই চা গাছগুলোতে কিন্তু কোনো ধরনের পাতা নেই, ফলে অনেকটা এরকম মরা হয়ে গেছে এবং চা গাছ পুড়ে গেছে। এখন আসলে যদি এই এক সপ্তাহের ভিতরে বৃষ্টি কিছুটা আসে, হয়তোবা চা বাগান পাতা আবার নতুন করে গজাবে। আর যেহেতু চায়ের চাহিদাও, পাতার চাহিদাও অনেক বেশি পাহাড়ি এলাকা এই হবিগঞ্জের এই চা বাগানগুলো, যে কারণে এবছর আসলে পাতা ভালো করে উত্তোলন করা যাচ্ছে না। আর বিশেষ করে আর যে ফ্যাক্টরি রয়েছে, অনেক ফ্যাক্টরি কিন্তু এখনো বন্ধ রয়েছে, কারণ যে পাতা উত্তোলন হচ্ছে সেই ধন্যবাদ শাকিল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, হবিগঞ্জ থেকে চা বাগানের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকিল চৌধুরী। দেশকে বিনির্মাণ করতে হলে নৈতিকতা সম্পন্ন আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। শুক্রবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে তিনি জানান, গত 15 বছর দেশে একটি স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা দেশের ছেলে মেয়েদের গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। দেশের আদর্শ কারিগর তৈরি করতে স্কুলগুলোকে নতুন করে সাজানোর কথা বলেন তিনি। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান বরকতুল্লাহ বুলু। দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানে শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দেশকে সঠিক পথে চলতে হলে নৈতিকতা সম্পূর্ণ নাগরিক তৈরি করতে হয়। তাহলে স্কুলগুলোকে নতুন করে সাজাতে হবে, কারিকুলামকে নতুন করে সাজাতে হবে। অনৈতিক কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকার জন্য যে কারিকুলাম প্রয়োজন, যে শিক্ষার প্রয়োজন, সেটি আমাদেরকে তৈরি করতে হবে। যত তাড়াতাড়ি নির্বাচন তত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলিতে বসন্তী পূজার অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমে তিনি একথা বলেন। নির্বাচন নিয়ে বিএনপি জোট করবে কিনা জানতে চাইলে সাবেক মন্ত্রী বলেন, নির্বাচন এলেই এ বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও এ ব্যাপারে মন্তব্য করার মতো অবস্থা হয়নি। এর আগে পূজার উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সীমানায় যারা বসবাস করেন সবাই বাংলাদেশী। ধর্মের মাধ্যমে তাই কোনো বিভক্তি তৈরি করা যাবে না। ধর্মের দোহাই দিয়ে যারা বিভক্তি করতে চায় তাদের কোনো সুযোগ দেয়া হবে না। নির্বাচন ছাড়া কি গণতন্ত্র হবে নাকি? যত তাড়াতাড়ি নির্বাচন তত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে। সবার প্রত্যাশা, আমি নিশ্চিত আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই কাজটা করতে পারবো। ফরিদপুর পৌরসভায় রড সিমেন্টের ব্যবসায়ী দুই ভাই রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাসকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে গেরোদা ইউনিয়ন থেকে বাড়ি ফিরছিলেন দুই ভাই। এ সময় কাজীপাড়ি মসজিদ এলাকায় মোটরসাইকেলে এসে 4 জন তাদের উপর হামলা করে। পরে চিৎকার দিলে তাদের কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ পাই যে গেদ্দা কাজীবাড়ি মসজিদ মোড় পাকা রাস্তার ওখানে 2 জন ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। এই সংবাদ পাওয়ার পরে সাথে সাথে আমার পুলিশ টিম পাঠাই দিই ঘটনাস্থলে।
বরিশালের বাকেরগঞ্জে তরমুজ খেতে চাঁদা না দেয়ায় একদল বখাটের মারধরে আহত কৃষক কুদ্দুস হাওলাদারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বাকেরগঞ্জ উপজেলার রানীরহাটের দিয়ারচর এলাকায় তাকে পিটিয়ে জখম করা হয়। নিহতের মামাতো ভাই জানান, বাড়ির পাশের জমিতে তরমুজ চাষ করছিলেন কুদ্দুস হাওলাদার। স্থানীয় বখাটেরা তার জমি থেকে কিছু তরমুজ নিয়ে যায় এবং চাঁদাও দাবি করে। এর প্রতিবাদ জানালে কুদ্দুস হাওলাদারকে বেধড়ক পেটান মিরাজ, আনোয়ার, হাসনাইন, সানোয়ার, সানি, মতিউর রহমান, ফয়সাল সহ 10-15 জন। বাকেরগঞ্জের চড়ামদ্দি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই এনামুল হক শহীদ জানান, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। ঈদে নানা বাড়ি বেড়াতে গিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুকছড়ি গ্রামের সাইরা পাড়ায় নানার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, ঈদের ছুটিতে সুকছড়ি থানার বাড়িতে বেড়াতে যায় তানজুম ও রাফি। বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে যায় তারা। অনেকক্ষণ তাদের খোঁজ না পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি করলে পানির ভেতর থেকে তাদের পাওয়া যায়। সাথে সাথে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলো কামারদিঘির পাড়ের নতুন পাড়ার সৌদি প্রবাসী হাসান পারভেজের মেয়ে ফারিহা জান্নাত তানজুম ও তানজুমুল হোসেন রাফি। কুমিল্লার হোমনায় রাস্তার পাশ থেকে আন্তজেলা ডাকাত দলের সর্দার অর্ধশত মামলার আসামি পাণ্ডু মিয়ার লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার ডাকাত সর্দার পাণ্ডু মিয়ার লাশ উদ্ধার করে হোমনা থানা পুলিশ ও এলাকাবাসীরা জানায়, পাণ্ডু মিয়া 3 বছর ধরে পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে সে এলাকায় আসে। রাতে কোনো এক সময় তাদের ডাকাত দলের লোকজনদের হাতে খুন হয়। সকালে রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজিদুল আলম জানান, ডাকাতির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তার দলের লোকজনের হাতে সে খুন হতে পারে। রাজশাহীর বাগমারায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ঘাতককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। নিহত যুবকের নাম গোয়ালবাড়ি গ্রামের মিঠি প্রামাণিকের ছেলে আব্দুর রাজ্জাক। জনতার পিটুনিতে নিহত একই গ্রামের ঝরু প্রামাণিকের ছেলে আমিনুল ইসলাম। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে আব্দুর রাজ্জাক রঞ্চিবাড়ি বাজারে নজরুলের চায়ের দোকানে বসে চা পান করার সময় একই গ্রামের আমিনুল ছুরিকাঘাতে হত্যা করে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা তাকে ধাওয়া করে। ঘাতক একটি বাড়িতে ঢুকে দরজা আটকে দেয়। পরে লোকজন বাড়ির দরজা ভেঙে আমিনুলকে বাইরে নিয়ে এসে পিটিয়ে হত্যা করে। ভোলাই চরফেশনে আপোষ মীমাংসা সালিশে উপস্থিত না হওয়ায় বাড়িতে গিয়ে মাসুদ নামে এক যুবককে রড ও লাঠি সোঁটা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরের দিকে দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে ঘটনা ঘটে। এ ঘটনায় 5 জন আহত হয়েছেন। এলাকাবাসী জানান, গত বুধবার রাতে আবু বক্করপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলামিন এবং নিহত মাসুদ ও তার ভাইদের সাথে হাতাহাতি হয়। এ নিয়ে স্থানীয়ভাবে আপোষ মীমাংসা হওয়ার কথা থাকলেও মাসুদ ও তার পরিবার সেখানে না যাওয়ায় ক্ষিপ্ত হন স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন। পরে দুপুরের দিকে আলামিন তার দলবল নিয়ে মাসুদের বাড়িতে গিয়ে হামলা চালায়। দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ইফতেখার জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারশ্রী এলাকায় একটি কার্টুনের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. আমানুল্লাহ জানান, শুক্রবার সকালে মিতরা বরুন্ডি আঞ্চলিক সড়কের পাশে একটি কার্টুন দেখতে পান এলাকাবাসী। সন্দেহ হলে স্থানীয় ইউপি সদস্য চিত্তরঞ্জন সরকারকে জানানো হয়। তিনি গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠান। পরে কার্টুন থেকে দুর্গন্ধ এবং রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে সেটি খুললে ভেতরে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়।
মুন্সিগঞ্জের লৌহজং থেকে ফলের বাক্সের ভেতর থেকে পলিথিনে স্কচটেপে পেঁচানো যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার মেদিনী মণ্ডল খানবাড়ি এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে থেকেই এই খণ্ডাংশ উদ্ধার করা হয়। পলিথিন স্কচটেপ পেঁচানো বস্তু দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, একটি বক্সের ভেতর থেকে অজ্ঞাত পুরুষের মাথা ও রানের দুটি অংশ ক্রাইসিস টিমের সহযোগিতায় উদ্ধার করা হয়। তবে কেরানীগঞ্জে অনুরূপ বাক্সের ভেতর পলিথিনে মোড়ানো খণ্ডিত দেহাংশ পাওয়া গেছে। সেই অংশ একই ব্যক্তির কিনা সে বিষয়ে কিছু বলেননি এএসপি। খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়া আশিকুর রহমান হৃদয় মারা গেছেন। শুক্রবার বিকালে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদয়ের পরিবার জানান, শ্রমিকের কাজ করতে ঢাকা গিয়েছিলেন হৃদয়। 18 জুলাই আন্দোলনের সময় ঢাকার রাজপথে অংশ নিয়ে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। মাথায় 3টি গুলিবিদ্ধ হন হৃদয়। সে সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভয়ে হৃদয়কে লুকিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে 5 আগস্টে শেখ হাসিনা পতনের পর ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার মাথা থেকে 2টি গুলি অপসারণ করতে পারলেও একটি গুলি থেকে যায়। দুশ্চিন্তায় দিন কাটছে আন্দোলনের শহীদ হৃদয়ের পরিবারের। শিশু সন্তানদের জিজ্ঞেস করলে জানান, বাবা ভ্যানে করে গেছেন আল্লাহর বাড়িতে, তবে কবে ফিরবে জানেন না। ঈদের খুশির দিনেও তারা শোক আর বাবার স্মৃতিকে স্মরণ করেই দিনটি কাটিয়েছেন। শাহিনুর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। কোলে থাকা এই শিশুদের একজন 1 বছরের নুসরাত এবং 3 বছরের আব্দুল্লাহ। ছোট্ট এই শিশু দুইজন গত 7 মাস ধরে জানে না বাবার আদর কি। বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গেছে তাদের বাবা হৃদয় মিয়া, পেয়েছেন শহীদের মর্যাদা। অবসরে খেলাধুলা করে সময় পার করলেও প্রায় সময় দুই শিশুই খুঁজে বেড়ান তার বাবাকে। কখনো কখনো মাকে প্রশ্ন করেন, বাবা কোথায়, যার উত্তরে নেমে আসে অশ্রু জলে। তাদের মা শিরিন আক্তার জানান, সন্তানদের ভরণ পোষণ ও ভবিষ্যৎ জীবন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। আমার 2টা ছেলে মেয়ে নিয়ে আমি এর মধ্যে কাজও করতে পারতেছি না। দ্বিতীয়ত ওদের ঘরে নিয়ে বসে থাকলে আমার চলতেছে না। তো সেই সূত্রে আমার একটা কাজের ব্যবস্থা হলে সব থেকে ভালো হয়। হৃদয়ের পরিবারকে 1 লাখ টাকা অনুদান দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন, তবে সেটিও এই কয়েক মাসে ফুরিয়ে গেছে। এই 7 মাস পর্যন্ত অনেক কষ্ট, আমার দিন যেতে আছে, রাত যেতে আছে, কোনো ঘুম নাই, নিম নাই। এই ফলাফল কীভাবে মানুষ করুম, কীভাবে লেখাপড়া করাইম, কীভাবে খারাপ খালাম। এদিকে শহীদ হৃদয়ের পরিবারের পাশে দাঁড়াতে সরকার সহ সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো প্রকারের সহযোগিতা পাওয়া হয়নি। আমরা চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে দ্রুতভাবে এই পরিবারটিকে পুনর্বাসন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের যারা ছাত্ররা আছে, আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি যেন পরিবারের পাশে থাকতে পারে। এবং আমরা আরেকটা খোঁজখবর নিচ্ছি যে বিভিন্ন প্রশাসন থেকে আমরা যতটুকু পারতেছি সাহায্য সহযোগিতা নিয়ে দিতে পারি পরিবারকে। 20 জুলাই নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ মোড়ে ঢাকা চট্টগ্রাম সড়কে নিহত হন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হৃদয় মিয়া। ঘটনার দিন সকালে কাজের সন্ধানে ঘর থেকে বের হলেও রাতে ফিরেন লাশ হয়ে। আব্দুল্লাহ মামুন, 71। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্য স্নান শুরু হয়েছে। শুক্রবার রাত 2টা থেকে শুরু হয় পুণ্য স্নান। লগ্ন শুরুর পরপরই স্নানার্থীদের ঢল নামে ব্রহ্মপুত্র নদে। স্নানের সময় ফুল, বেলপাতা,
ধান, দূর্বা, হরিতকি, ডাব, আম পাতা ইত্যাদি পিতৃকুলের উদ্দেশ্যে নদের জলে তর্পণ করেছেন তারা। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই লাখ লাখ পুণ্যার্থীর আগমন ঘটেছে। পুণ্যার্থীরা এবার 20টি ঘাটে স্নানে অংশ নেবেন। প্রথমবারের মতো এবারে স্নানোৎসবে ড্রোন থাকছে। নিরাপত্তার জন্য 50 জন সেনা সদস্য, 1442 জন পুলিশ, 471 জন আনসার, নৌ পুলিশ 64 জন সহ কোস্টগার্ড ও হাইওয়ে পুলিশের একটি করে টিম দায়িত্ব পালন করবেন। এছাড়াও বিভিন্ন স্থানে বসানো হয়েছে 7টি ওয়াচ টাওয়ার, 70টির অধিক সিসিটিভি ক্যামেরা। রাঙামাটিতে নানা আনুষ্ঠানিকতায় শুরু হয়েছে পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র জাতি সত্তার সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈশাখী উৎসব। বাংলা সনের শেষ দিন ও বর্ষবরণকে ঘিরে শুরু হয়েছে 7 দিনের মেলা। পাহাড়ের বিভিন্ন জাতিসত্তার ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প আর খাবারের দোকানে চলছে দেদারসে বেচাকেনা। সহকর্মী উচিংসা রাখাইনের তথ্য ছবিতে প্রতিবেদন। বৈশাখী ঘিরে বাহারি মেলা, মঞ্চনাটক, পিঠা আর খেলাধুলার উৎসবে মেতেছে রাঙামাটি। বৈশুখ, সাংগ্রাই, বিজু, বিহু, বিশু পাহাড়ে ক্ষুদ্র জাতিসত্তার বৈশাখ বরণ উৎসবকে একসঙ্গে বলা হয় বৈশাখী। সেখানে পাহাড়ের বাঙালিরাও সমানভাবে অংশ নেয়। প্রতি বছর চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে ঘিরে বৈশাখী মেলা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে এই মেলা। এতে জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের হস্তশিল্প, পোশাক ও খাবারের 2 শতাধিক দোকান ঠাঁই পেয়েছে। দোকানগুলোতে জাতিসত্তাগুলোর বিভিন্ন পদের খাবার, অলংকার সহ ঐতিহ্যবাহী জিনিসপত্রের বেচাকেনা চলছে। রাঙামাটি পার্বত্য সকল সম্প্রদায়কে বিজুর শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছরই আসি, এবারও এসে খুব ভালো লাগছে। এখানে পরিচিত অনেক জনের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে। প্রতি বছরের এই পাহাড়ি বাঙালি সমৃদ্ধি এবং এই বিজু উৎসবটা থাকুক। পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশাখী উৎসবকে ঘিরে সব সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি আরও বাড়বে বলে জানান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান। আর পুলিশ সুপার জানান, মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত চমৎকারভাবে আমরা এখানে সাজিয়েছি, যাতে করে এই সকল পক্ষের, সকল সাংস্কৃতিক জনগোষ্ঠীর এই মেলাটা অত্যন্ত চমৎকার ভাবে হবে। এখানে সকল সম্প্রদায়ের ট্রেডিশনাল সংস্কৃতি, ইতিহাস এগুলো তুলে ধরাই হলো এই মেলার উদ্দেশ্য। বৃহস্পতিবার বিকালে 7 দিনের মেলার উদ্বোধন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলেন, পাহাড়ে বিভিন্ন জাতিসত্তা এক হয়ে বর্ষ বিদায় ও বরণের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে সহাবস্থানের সুন্দর দেশ গড়ে উঠবে। নতুন বছরে আমরা অঙ্গীকার করি যাতে আমরা ভালো থাকতে পারি, ভালোভাবে চলতে পারি এবং নতুন বছর যেন আমাদের জন্য বই নিয়ে আসে শান্তি, সাম্য, মৈত্রী এগুলো। বৈশাখী উপলক্ষে জুম স্ট্যাটিক্স কাউন্সিলের আয়োজনে রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলছে 3 দিনের নাট্যোৎসব। হাসান আহমেদ, 71। হাজারো দর্শনার্থী ও পর্যটকদের আগমনে মুখরিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ সহ বিভিন্ন এলাকা। সারি সারি চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বদ্ধভূমি 71 সহ প্রায় সবগুলো পর্যটন স্পটে উপচে পড়া ভিড়। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাত, ঈদের ছুটিতে কি পরিমাণ পর্যটক বেড়াতে এসেছে এবং পর্যটকদের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ফারজানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে ঈদের 6ষ্ঠ দিন চলছে এবং এবারই ঈদে বেশ একটা দীর্ঘ লম্বা সময় ছুটি ছিল। ফলে সেই ছুটি থাকার কারণে বিশেষ করে হাওর, পাহাড়, ঝর্ণাধারা এবং চা বাগান পরিবেষ্টিত মৌলভীবাজার জেলা প্রায় বলা যেতে পারে এই 6 দিনে প্রায় লক্ষাধিক পর্যটক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এসেছিলেন। বিশেষ করে হোটেল রিসোর্টগুলো কোনোটাই খালি ছিল না, সবগুলোই শতভাগ বুকিং ছিল। আজকে শনিবার পর্যন্ত আমি গতকালকে রাত্রেও কথা বলেছি এখানকার হোটেল রিসোর্ট কর্তৃপক্ষের সাথে, তারা আমাকে জানিয়েছেন আজকে যেহেতু ছুটি শেষ হবে, সুতরাং গত 2 দিন শুক্র এবং শনিবারে প্রচণ্ড চাপ গেছে তাদের উপর দিয়ে, আগামীকাল থেকে হয়তো ফ্রি হয়ে যাবে। পাশাপাশি আপনি জানেন যে এখানে প্রায় শতাধিক পর্যটক স্পট রয়েছে ছোটো বড়ো মিলিয়ে। এখানে ঝর্ণা আছে, চা বাগান আছে, হাওড় আছে,
প্রাকৃতিক নানা পরিবেশ আছে এবং চিড়িয়াখানা আছে, সব কিছু আছে। সব কিছু মিলিয়ে পর্যটকদের দেখার মতো স্থান বলা যেতে পারে মৌলভীবাজার। আপনি জানেন এবছর অনেকেই ভারতে যেতে পারেননি, ফলে সবারই কেন্দ্রবিন্দু ছিল মৌলভীবাজার জেলার পর্যটন স্পটগুলো। ফলে গত 6 দিন, আজকে নিয়ে 6 দিন টানা পর্যটকরা উপচে ভিড় ছিল, হোটেল রিসোর্টগুলোতে ছিল, পাশাপাশি পর্যটন স্পটগুলোতে ছিল। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি যেটা বলছেন, ইতিমধ্যে আমি কথা বলেছি এখানকার যে পুলিশ প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশের সাথে। তারা আমাকে জানেন তাদের নিরাপত্তায় যত রকম সহযোগিতা করা যায় তারা সেটা করেছেন এবং এখন পর্যন্ত এই 6 দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাশাপাশি আপনি জানেন এখানকার লাউয়াছড়া একটি জাতীয় উদ্যান রয়েছে বিশাল, সেখানে গত 6 দিনে প্রায় 8,21,000 টাকার মতো টিকিট তারা সেল করেছেন। ফলে সব কিছু মিলিয়ে বলা যেতে পারে যারা পর্যটন সংশ্লিষ্ট তারা আশাবাদী, এই ঈদে তারা ভালো একটা ব্যবসা করেছেন। তারপরও নানা সমস্যা যেহেতু আছে, সেই সমস্যা ধরে প্রশাসন এখানে কাজ করছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে স্ট্রিট লাইট ফিট করা হয়েছে সোলার সিস্টেমের, বিশেষ করে পাহাড়ি এলাকা এবং চা বাগান অধ্যুষিত এলাকায়, যাতে পর্যটকরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। পাশাপাশি আরও কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা প্রশাসন থেকে তারা হাতে নিয়েছেন, যেগুলো পর্যায়ক্রমে তারা বাস্তবায়ন করবেন। আর পর্যটক সংশ্লিষ্ট যারা আছেন তারা কিছু, যারা এখানে ঘুরতে আসছেন তারার কিছু অভিযোগ আছে, বিশেষ করে এখানে খাবারের কিছু দাম অনেক জায়গায় বেশি নেওয়া হয়েছে এবং লাউয়াছড়ার যে টিকিট, যেটি 115 টাকা ভ্যাটসহ টিকিট নেওয়া হয়েছে এবং তার কর্তৃপক্ষ যেটা বলছেন সেটা সরকারের বন পরিবেশ মন্ত্রণালয় যেহেতু বেঁধে দিয়েছে, সুতরাং তারা সেটা নিতেই হবে। ফলে সব কিছু মিলিয়ে বলা যেতে পারে পর্যটকরা খুবই একটা উৎসবমুখর পরিবেশে এখানে তারা ঘুরেছেন। এবং আপনি জানেন এবছর রোজা নির্বিঘ্নে কেটেছে, বিদ্যুৎ ব্যবস্থা ভালো ছিল, দ্রব্যমূল্যের দাম নিম্নমুখী ছিল, ফলে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল। সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ ঘুরেছেন এবং বিশেষ করে চমৎকার পরিবেশই তারা ঈদ উদযাপন করেছেন। ফারজানা, ধন্যবাদ মিল্লাত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মৌলভীবাজারে পর্যটক আগমনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। দেশের বিভিন্ন জেলায় স্ট্রবেরি চাষ করে সফল হয়েছেন বহু কৃষি উদ্যোক্তা। এক মৌসুমে এক ফল চাষ ও বিক্রি করে আয় করেছেন লাখ লাখ টাকা। জেলার কৃষি কর্মকর্তা বলছেন স্ট্রবেরির আবাদ বাড়ানোর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি ভোক্তাদের কাছে আরও সহজলভ্য করতে কাজ করছেন তারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পাবনার ঈশ্বরদী উপজেলার সলিপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামটি এখন স্ট্রবেরি গ্রাম নামে পরিচিত। এই গ্রামের কয়েকজন যুবক উচ্চমূল্যের সুস্বাদু স্ট্রবেরি চাষ করে সাফল্য পেয়েছেন। এক মৌসুমে এক ফল চাষ করে আয় করছেন 8 থেকে 10 লাখ টাকা। এখন তাদের সাফল্য দেখে স্ট্রবেরি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অনেক চাষি। দেখা যাচ্ছে আমরা জমি থেকে ফল উঠায় জমিতেই বিক্রি হয়ে যায়, অনেক অর্ডার থাকে। এটা ধরেন 2-3 কাঠা বা 5 কাঠা যদি আবাদ থাকে আর আল্লাহ যদি ভালোভাবে দেয়, সারা বছর কোনো কাজ করা লাগবে না, এটার পরে চলে যাবে তার সংসার। তারা আরও জানান মৌসুমের শুরুতে ফল 1800 থেকে 2000 টাকা কেজিতে বিক্রি হলেও এখন মৌসুমে এসে 4 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। 1 বিঘা জমিতে 5 থেকে 6 হাজার স্ট্রবেরি চারা রোপণ করা যায়। সব মিলিয়ে 1 বিঘা জমিতে 2 থেকে 3 লাখ টাকা ব্যয় করে ফল বিক্রি করে আয় হয় 8 থেকে 10 লাখ টাকা। দেখতেও যেমন এমনি সুস্বাদ। একজনের হাত থেকে প্রথম রানিং করেছিল, তারপরে ওই অ্যাওয়ার্ড দেখার দেখি মনে করেন যে এরা 2 জন হাত থেকে কয়জনা করা শুরু করেছে। গতবারে খরচ হয়েছিল বোধহয় 1.3 লাখ, আর বেচা হয়েছিল 8 লাখ। কৃষি কর্মকর্তারা বলছেন তাদের প্রতিটি প্রশিক্ষণ কর্মশালায় নতুন চাষিদের স্ট্রবেরি ফল চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি জেলার বেকার যুবকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমরা যদি সঠিক সময়ে যদি এটা রোপণ করতে পারি এবং এর ফ্রুটিংটা মানে ফল আসাটা যদি শীতকালে নিশ্চিত করতে পারি, তাহলে এই ফলনটা আমরা বজায় রাখতে পারি। এদিকে কুড়িগ্রামের উকিলপুর উপজেলার সাতালস্কর গ্রামের তিস্তার চরে স্ট্রবেরি চাষ করে বিপাকে পড়েছেন 2 উদ্যোক্তা। প্রবাস ফেরত শিক্ষিত 2 উদ্যোক্তা আব্দুর রাজাক ও হারুনুর রশিদ জানান লাভের আশায় চরের বেলে দোআঁশ মাটি পরীক্ষা করে 12 একর জমিতে স্ট্রবেরি চাষ করেছিলেন। 1.5 কোটি টাকা বিনিয়োগ করে ফলন বিপর্যয়ে পুঁজি হারিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন। আমাদের বিশ্বাস ছিল যে প্রতি একরে 10 টন স্ট্রবেরি হারভেস্ট হবে, কিন্তু 12 একর জায়গা জুড়ে এখন পর্যন্ত 1 টন স্ট্রবেরি হারভেস্ট হয়নি। প্রতিষ্ঠানের শ্রমিকরা জানান চারা থেকে গাছ বেশ ভালোই হয়েছিল, কিন্তু ফল ধরার সময় দেখা যায় অতি সামান্য গাছে ফল এসেছে। পুরো 12 একর জমির মধ্যে মনে করেন যে
12-14 কেজির এর ঊর্ধ্বে আসে না। তো আমরা এখানে ব্যর্থ হলাম কারণ আমাদের এখানে আপনার চারার সমস্যা হয়েছে। তবে এ নিয়ে স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, দুই কৃষি উদ্যোক্তা তাদের সাথে কোনো যোগাযোগ না করেই স্ট্রবেরি চাষের প্রকল্প তৈরি করেছেন। প্রজেক্ট শুরু করার আগে এটা রিস্ক বা এটা লোকেশন এটার জন্য ফিট কিনা, সুইট কিনা, এসব বিষয়ে এক্সপার্ট বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে পরামর্শ করা প্রয়োজন ছিল। ক্যান্সার প্রতিরোধক ও বহু পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলের চাহিদা রয়েছে সবার কাছে। গন্ধ, বর্ণ ও স্বাদে আকর্ষণীয় এই ফলের রস জুস, জ্যাম, জেলি, আইসক্রিম, মিল্কশেক এবং আরও অনেক খাদ্য তৈরিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। শাকিলা শম্পা, ৭১। পাবনার স্ট্রবেরি চাষের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের কি ধরনের সহায়তা দিচ্ছে এবং এটি সম্প্রসারণে তাদের কোনো পরিকল্পনা আছে কিনা? ফারজান, আমরা এখন পাবনার সদর থেকে একটি প্রায় 20-22 কিলোমিটার দূরে এবং ঈশ্বরদী উপজেলার ভেতরে এই বক্তাপুর মানে সলিমপুর ইউনিয়নের বক্তাপুর গ্রামের যে স্ট্রবেরি যে মাঠ, সেখানে আমরা দাঁড়িয়ে আছি আর কি। আর এটি ঈশ্বরদী সদর থেকেও প্রায় 20-22 কিলোমিটার দূরে। আমরা যদি স্ট্রবেরির মাঠটি দেখাতে চাই, যে এই মাঠে কিছুক্ষণ আগেও যারা এখানকার কৃষক ছিল একদম সকাল থেকেই আর কি, প্রায় 6টা বা 7টা নাগাদ এইখানকার কৃষক যারা আছে স্ট্রবেরি ক্ষেত থেকে তার স্ট্রবেরি তোলার চেষ্টা করেন এবং স্ট্রবেরি তোলেন। এখানে যারা আসেন তারা পাইকারি সেই স্ট্রবেরি গুলো এখান থেকেই কিনে নিয়ে যান। তবে এবার স্ট্রবেরি যেটা হচ্ছে প্রথম থেকে অধিক মাত্রায় গরম পড়াতে স্ট্রবেরির মানে কুকড়িয়ে গেছে, যেটা হচ্ছে যে ক্যাকচে বলে আর কি যে ভাষায়, এরকম কিছু হয়েছে আর কি স্ট্রবেরি। তবে বিগত বছরের তুলনায় এবার ফলন কিছুটা একটু কমের সংখ্যা বা কমের আশঙ্কা করছেন এখানকার কৃষকরা। তবে এই বক্তাপুর গ্রামে পাবনা জেলার ভিতরে এখানে 4 জন স্ট্রবেরি চাষ করছেন। এখানে সোহাগ, শহীদুল সহ আরো যারা রয়েছেন, স্ট্রবেরি নজরুল রয়েছেন, এখানে স্ট্রবেরির এই আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি এই কৃষক রয়েছেন। সব মিলিয়ে এই আশপাশে 4টি জায়গাতে প্রায় 10 থেকে 12 বিঘা জমিতে স্ট্রবেরির আবাদ তারা করেছেন। স্ট্রবেরি চাষ করে তারা কিন্তু এই বছরেই না, প্রায় 14-15 বছর ধরে কিন্তু স্ট্রবেরির চাষাবাদ করছেন। তারা প্রায় গবেষণা করে যে বেলে দোআঁশ মাটি সহ কিভাবে স্ট্রবেরি চাষ করলে এই ফলটা ভালো পাওয়া যাবে। যেহেতু এটা আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি, যেহেতু আমেরিকান এটা জাতীয় ফল এবং এই স্ট্রবেরির উচ্চ মূল্যের এবং বহু গুণে গুণান্বিত এই ফলটির কদর কিন্তু রয়েছে বেশ ভালো। এবং প্রথম পর্যায়ে এই স্ট্রবেরি কিন্তু বেচা বিক্রি হয় বেশ উচ্চ মূল্যে, প্রায় 1500 থেকে 2000 টাকা কেজিতে কিন্তু এই স্ট্রবেরি বিক্রি হয়। এখন যেটা পাইকারি যেটা মাঠ থেকে স্ট্রবেরি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা, যেটা বাজারে 5 থেকে 600 টাকা বিক্রি হচ্ছে। আমরা স্ট্রবেরির মাঠে আমরা দেখতে পাচ্ছি স্ট্রবেরিকে সতেজ রাখার জন্য বা ভালো রাখার জন্য তারা একটি নেট দিয়ে, যেটা হচ্ছে অধিক রৌদ্র যাতে না পড়ে সেই ব্যবস্থাটি করেছে। এবং এই স্ট্রবেরির যে গুণাবলী বা স্ট্রবেরির এখানে বিক্রির অন্যতম আরেকটি কারণ হচ্ছে যে পাবনাতে। ধন্যবাদ মোস্তাফিজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পাবনা থেকে স্ট্রবেরি চাষের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। দর্শক, চলছে দেশ চোখ সংবাদ ও সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। ৭১ সাথেই থাকুন।